Bilateral ODI সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের প্রথম জয়। সো কনগ্রাচুলেশনস টু বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম অ্যান্ড কমিজারেশনস টু অস্ট্রেলিয়া ক্রিকেট টিম। কালকে তৃতীয় আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং বাংলাদেশ উড আই ফর হোয়াইট ওয়াশ। সেই ম্যাচের প্রি অ্যানালাইসিস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমি আহমেদ রিজন প্রতীক, সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট। কালকের দিনে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করার ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ আমার যেটা মনে হচ্ছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ক্রিকেট টিমের চেয়েও ওয়েদার ফোরকাস্ট যদি আমরা দেখি কালকে কিন্তু দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সো এটা একটা বড় কনসার্নের জায়গা হতে পারে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের জন্য, কজ এরকম সুযোগ কিন্তু বারে বারে আসে না। টিমস লাইক অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এই জাতীয় দলকে ওডিআই ফরম্যাটে হোয়াইট ওয়াশ করার সুযোগ, এটা কিন্তু আসলে বিশাল বড় একটা অপরচুনিটি আমি বলতে পারি বাংলাদেশের এই জেনারেশনের ক্রিকেটারদের জন্য। তো কালকের ম্যাচের অ্যানালাইসিসে যদি আসি, আমি ফার্স্ট অফ অল আমি একটু স্কোয়াড নিয়ে কথা বলতে চাচ্ছি। বাংলাদেশের স্কোয়াডে আমরা ইতিমধ্যে জেনেছি যে মেহেদী হাসান মিরাজ উনি ইনজিউর্ড। সো কালকে তার অ্যাভেলেবিলিটি নিয়ে কিন্তু একটা কোশ্চেন মার্কের জায়গা রয়েছে এবং তার বদলে আসলে স্কোয়াডে ইনক্লুড করা হয়েছে শেখ মেহেদী হাসানকে। জানি না যে ডিরেক্টলি উনি আসলে স্কোয়াড ইনক্লুডেড হবেন কিনা, বাট হি কুড বি অ্যান হ্যান্ডি অপশন বোথ উইথ দ্য ব্যাট অ্যান্ড বল। বাংলাদেশের স্কোয়াডটা যদি আমি বলতে চাই, আমার প্রেডিক্টেড 11টা, সেখানে ওপেনিংয়ে আমি তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকারকেই দেখতে চাচ্ছি। সৌম্য সরকার হি হ্যাজ বিন ফ্যান্টাস্টিক ইন দ্য লাস্ট ওডিআই, টু বি অনেস্ট। যেইভাবে আসলে উনি কাউন্টার অ্যাটাকে গিয়েছেন নাজমুল হোসেন শান্তর সাথে, আর্লি উইকেট তানজিদ হাসান তামিমের হারানোর পরে বাংলাদেশ কিন্তু একটু ব্যাকফুটে চলে গিয়েছিল, টু বি অনেস্ট। এবং এই ধরনের উইকেটে অ্যারাউন্ড 5 রানস পার ওভার, যেখানে পেসাররা বাড়তি সুবিধা পাচ্ছিল, সেখান থেকে কিন্তু আর একটা বা দুটো উইকেট বাড়তি হারালে বাংলাদেশ কিন্তু বড় সড়ো রকমের একটা চাপে পড়তো, কজ আমাদের ব্যাটিংয়ে যে মিডল অর্ডার রয়েছে তারা কিন্তু রিসেন্টলি খুব ভালো ফর্মে নেই। সেখানে নাজমুল হোসেন শান্ত এবং সৌম্য সরকার তাদের আসলে কাউন্টার অ্যাটাকিং অ্যাপ্রোচটা কিন্তু আসলে আমাদেরকে সিরিজ জয় এনে দিয়েছে সত্যি কথা বলতে গেলে। নাজমুল হোসেন শান্ত তার সবচেয়ে উল্লেখযোগ্য যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে পেসারদের সুইংটাকে নেগোশিয়েট করার জন্য উনি বেশ সামনে এসে, উইকেটের সামনে এসে ব্যাট করছেন। তাতে হচ্ছে কি ফাস্ট বোলারের যে বাড়তি মুভমেন্টটা পাচ্ছে সেটা উনি খুব ইজিলি নিউট্রালাইজ করতে পারছেন। এবং যেহেতু অস্ট্রেলিয়ার এই স্কোয়াডে খুব দ্রুত গতির বোলার নেই, যেটা আমরা তাদের নিয়মিত ফাস্ট বোলিং সেটআপে দেখে থাকি ইন টার্মস অফ জশ হ্যাজেলউড অর প্যাট কামিন্স, এখানে যারা বোলিং করছেন লাইক অ্যাজ আমি ন্যাথান এলিসের কথা বলতে পারি বা জেভিয়ার বার্টলেটের কথা বলতে পারি, তারা মিড 130 kph বল করছে। সেই জন্য আসলে নাজমুল হোসেন শান্তর জন্য এই কাজটা করা আর একটু ইজিয়ার হচ্ছে। তো ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার পরে নাম্বার 3-তে নাজমুল হোসেন শান্ত, নাম্বার 4-এ লিটন দাসের সেই একই যেই অভিযোগটা আমার রয়েছে তার প্রতি, সেটা হচ্ছে ইনিংসটাকে বড় করতে না পারা। এবং আমার কেন জানি মনে হচ্ছে যে যেহেতু পুরনো বলে উনি ব্যাট করছেন, টেস্ট ফর্মেটে কিন্তু তার মনোসংযোগটা আমরা দুর্দান্ত দেখি এবং লিটন দাসকে খুব ফোকাস দেখি হোয়াইল ব্যাটিং ইন দ্য টেস্ট ম্যাচেস। কিন্তু যখনই আমরা আসলে ওডিআই ফর্মেটে তাকে খেলতে দেখছি তখন কিন্তু আমরা তার কিছুটা ল্যাপস অফ কনসেন্ট্রেশন খেয়াল করছি, যেটা আমরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফার্স্ট ওডিআইতে মাইকেল ব্রেসওয়েলের একটা ডেলিভারিতে আমরা কিন্তু লিটন দাসকে দেখেছি যে একটু কনসেন্ট্রেশনে হ্যাম্পার হয়েছে, যার জন্য কিন্তু একটা রেগুলেশন অফ স্পিন ডেলিভারি উনি কিন্তু লাইন মিস করেন। সিমিলারলি লাস্ট ওডিআইতে ক্যামেরন গ্রিনের একটা বাউন্সার ডেলিভারি উনি আসলে এমনভাবে পরাস্ত হন যেটা দেখে মনে হয়েছিল যে আসলে উনি বলটা এক্সপেক্টই করেননি। বাট টু বি অনেস্ট, যারা কোয়ালিটি ফাস্ট বোলার দে উইল কাম আপ উইথ সারপ্রাইজেস এবং তারা কিন্তু একই লেন্থে কন্টিনিউয়াসলি বল করবে না। তো লিটন দাসের আমার মনে হয় রাদার দ্যান ফ্রম দ্য টেকনিক্যাল পার্সপেক্টিভ আমার মনে হয় ওনার একটু মনোসংযোগের বিষয়ে কাজ করা উচিত। আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট সেটা খেয়াল করবে এবং এই জিনিসটা আসলে লিটন দাস সূত্রে যাবেন। নাম্বার 5-এ তাওহিদ হৃদয়, উনি কিন্তু আসলে অফলেট খুব দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং বাংলাদেশকে লাস্ট ম্যাচে উনি আসলে গাইড করেছেন এই ট্রিকি রান চেষ্টার ক্ষেত্রে। নাম্বার 6-এ মোসাদ্দেক হোসেন সৈকত প্রথম ওডিআইতে দুর্দান্ত খেলেছেন, বাট আই শুড সে যে সেকেন্ড ওডিআইতে হি গিফটেড হিজ উইকেট অ্যাওয়ে। আমার মনে হয় যেহেতু অনেকদিন পর উনি আসলে দলে এসেছেন, তার আসলে উইকেটটা সহজে বিলিয়ে না দিয়ে আসলেই ভালো এবং আসলে যতটুকু সম্ভব প্রতিটা ম্যাচে তাকে পারফর্ম করতে হবে। নাম্বার 7 এই জায়গাটায় আসলে কোশ্চেন মার্কের একটা জায়গা থেকে যাচ্ছে, যেহেতু মেহেদী হাসান মিরাজ রাইট নাও ইনজুর্ড এবং এটা কিন্তু বেশ একটা সফিস্টিকেটেড বা ক্রিটিক্যাল ইস্যু যেহেতু হেড ইনজুরি। তো সেই জায়গায় আমি একটা রিপ্লেসমেন্ট আশা করছি। তো আমার মনে হয় রিপ্লেসমেন্টটা আসতে পারে ইদার ইন টার্মস অফ শেখ মেহেদী অর নুরুল হাসান সোহান। বাংলাদেশ যদি 5 জন বোলার নিয়ে খেলতে যায় বা চায়, সেক্ষেত্রে আমার মনে হয় নুরুল হাসান সোহান এই জায়গায় খুব ভালো একটা অপশন হতে পারে। আর যদি এক্সট্রা বোলিং অপশন নিয়ে খেলতে চায় তাহলে অবশ্যই শেখ মেহেদী আসলে দলে ঢুকতে যাচ্ছেন, এটা নিঃসন্দেহে বলতে হয়। নাম্বার 8-এ আমি চাইবো রিশাদ হোসেনকে আসলে লাস্ট ম্যাচে একটা সুযোগ দেওয়া হোক। তার
তানভীর ইসলাম ভালো বল করেছেন, কিন্তু আমার মনে হয় সাউথ আফ্রিকান কন্ডিশনে রিশাদ হোসেনকে আমাদের প্রয়োজন হবে, সেই ক্ষেত্রে তাকে কিছুটা ম্যাচ টাইম দেওয়া হোক এবং উনি আসলে স্কোয়াড ইনক্লুডেড হোক। এখন এসে পেসারদের ক্ষেত্রে তাসকিন আহমেদ কি দুর্দান্ত ছন্দে রয়েছেন এবং তার যে নতুন অ্যাসপেক্ট পুরনো বলে রিভার্স সুইং, এটা আসলে তাকে বোথ উইথ দ্য নিউ অ্যান্ড ওল্ডার বল তাকে ইফেক্টিভ করেছে। তো সেই ক্ষেত্রে তাসকিন আহমেদকে আমার মনে হচ্ছে এই ম্যাচটা তো স্কোয়াডে রাখা হবে। এবং আসলে উনি কিন্তু সত্যি কথা বলতে গেলে বাংলাদেশের রাইট নাও যে ফাস্ট বোলিং অ্যাটাক রয়েছে তাদের লিডার যদি আমরা বলে থাকি খুব বেশি ভুল হবে না। মোস্তাফিজুর রহমান বরাবরই উনি দুর্দান্ত ছন্দে রয়েছেন এবং অস্ট্রেলিয়ার লাস্ট ওডিআইতে টপ অর্ডারটা ধসে দেওয়ার পেছনে কিন্তু মোস্তাফিজুর রহমান আসলে দুর্দান্ত পারফর্ম করেছেন। এবং লাস্ট মেম্বার টিমের নাহিদ রানা কি সেনসেশন আসলে বলতে গেলে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের জন্য। তবে আমি ব্যক্তিগতভাবে চাইবো যেহেতু এই ধরনের দ্রুতগতির বোলাররা খুব ইনজুরি প্রোন হন এবং নেক্সট ইয়ারে যেই ওডিআই ওয়ার্ল্ড কাপটা হতে যাচ্ছে সাউথ আফ্রিকাতে, সেখানে নাহিদ রানা আমাদের সবচেয়ে বড় এক্স ফ্যাক্টর। তো তাকে ইনজুরি ফ্রি রাখা আসলে আমাদের এই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। সেই ক্ষেত্রে হয়তো শরীফুল ইসলাম ইনক্লুডেড হতে পারেন। তো এই ছিল বাংলাদেশের স্কোয়াড আমার পক্ষ থেকে। এখন যদি আমরা অস্ট্রেলিয়ার দিকে তাকাই, আমার মনে হয় ফার্স্ট অফ অল অস্ট্রেলিয়াকে আসলে এই ডিসিশনটাতে আসতে হবে রাইট নাও যে পুল অফ প্লেয়ার্স আসলে তারা ক্যারি করছেন, এখান থেকে কাদেরকে আসলে তারা ফাইনাল 11-এ সিলেক্ট করবে বা তাদের টিম কম্বিনেশনটা কেমন হবে। আমার যেটা মনে হচ্ছে যে তাদের এই স্কোয়াডে দে আর হ্যাভিং টু মেনি অপশনস, কিন্তু তাদের কার্যকারিতাটা ওভাবে পাওয়া যাচ্ছে না। আপনি যদি দেখেন ফাস্ট বোলিং অপশন 3 থেকে 4টা থাকছে, স্পিন বোলিং অপশন 3 থেকে 4 জন থাকছে, দে আর ব্যাটিং ডিপ ডাউন দি অর্ডার, বাট ইয়েট কোথায় যেন একটা মিসিং ফ্যাক্টর অস্ট্রেলিয়ার স্কোয়াডটাতে আমার মনে হচ্ছে। তো আমার মনে হয় সেই জায়গা থেকে অপশনের সংখ্যা কমিয়ে যদি তারা ইউটিলিটির দিকে তাকায় প্লেয়ারদের দিকে, আমার মনে হয় সেটা বেটার হবে। এখন তাহলে ওপেনিং কম্বিনেশনে লাস্ট দুটো ম্যাচে খেলেছেন ম্যাট শট এবং কুপার কনলি, আমি আসলে এই দুটো জায়গায় পরিবর্তন দেখতে চাচ্ছি। জশ ইংলিশকে আমি একটু ওপেনিং পজিশনে দেখতে চাচ্ছি। কেন চাচ্ছি? কজ নতুন বলের যে মুভমেন্টটা সেটা কিন্তু জশ ইংলিশ ইনিশিয়ালি বেশ ভালো মতোই সামলেছেন এবং যেহেতু দ্রুত উইকেট পড়ে যাচ্ছে, ওনাকে মোটামুটি মোরালেস নতুন বলটাই ফেস করতে হচ্ছে। সো জশ ইংলিশ ওপেনিংয়ে অ্যালং উইথ অ্যালেক্স কেয়ারি নতুন বলে বেশ ভালো খেলে থাকেন এবং বিগ ব্যাশে কিন্তু অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে তার নতুন বলে খেলার অভিজ্ঞতা রয়েছে। সেক্ষেত্রে আমি ওপেনার্স হিসাবে জশ ইংলিশ এবং অ্যালেক্স কেয়ারিকে দেখতে চাচ্ছি। অ্যান্ড নাম্বার 3-তে কুপার কনলি। যদি নাহিদ রানা খেলেন, আমার মনে হয় জশ ইংলিশ এবং কুপার কনলি এই দুজন ব্যাটার আসলে তাদেরকে এনকাউন্টার করার জন্য খুব ভালো একটা অপশন হবে। কজ তাদের হরিজন্টাল ব্যাট শট বা হরিজন্টাল ব্যাটের শটের রেঞ্জটা বেশ বড় এবং নাহিদ রানা আসলে পার্টিকুলারলি যেই গতিতে যেই লেন্থে ডেলিভারিগুলো করে থাকেন, আমার মনে হয় এটা নেগোশিয়েট করার জন্য তারা খুবই কার্যকরী অপশন হতে পারে। নাম্বার 4-এ আমি আসলে একটা চেঞ্জ দেখতে চাচ্ছি। এখানে আমি আন্ডার-19 স্কিপার অলিভার পিক তাকে আসলে দলে দেখতে চাচ্ছি। আমরা লাস্ট আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ যদি দেখে থাকি, ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছেন এবং নাম্বার 4 পজিশনে কিন্তু আসলে অলিভার পিক এই রানটা করেছেন। তো যেহেতু অস্ট্রেলিয়া তাদের বেঞ্চ স্ট্রেংথটা পরীক্ষা করতে চাচ্ছে এই এশিয়ান ট্যুরটা, লাস্ট যেটা তারা পাকিস্তানে করেছে এবং রাইট নাও বাংলাদেশে তাদের ট্যুরটা চলছে, তো আমার মনে হয় সেই জায়গায় অলিভার পিককে তারা নাম্বার 4-এ খেলিয়ে দেখতে পারে যে হাউ ইট গোস, অথবা এটা কাজ করে কিনা। নাম্বার 5-এ ম্যাট রেনশ উনি আসলে হয়তো খেলবেন, যদিও প্রথম দুটো ম্যাচে খুব বেশি ভালো করতে পারেননি, কিন্তু বাংলাদেশ আসলে পারসিস্ট করছে তানভীর ইসলামকে মিডল ওভার্সে বোলিং করানোর ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ম্যাট রেনশ এটা এনকাউন্টার করার জন্য খুব ভালো একটা অপশন হতে পারেন। নাম্বার 6-এ ক্যামেরন গ্রিন, নাম্বার 7-এ মার্নাস লাবুশেন। আসলে 14টা ওডিআই পর লোয়ার ডাউন দি অর্ডার ব্যাট করানোতে উনি একটা বড় স্কোর পেয়েছেন। তো আমার মনে হয় অস্ট্রেলিয়া আসলে তাকে নাম্বার 7-এ পারসিস্ট করবে। নাম্বার 8-এ জাভিয়ার বার্টলেট, এই প্রথম কিন্তু ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই ফরম্যাটে নাম্বার 8 অর লোয়ার কোনো পজিশনে কোনো ব্যাটার আসলে 50+ স্কোর করেন। জাভিয়ার বার্টলেট আসলে দুর্দান্ত খেলেছেন লাস্ট ম্যাচে এবং আসলে তার এই স্কোরের সুবাদে কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে একটা ফাইটিং টোটাল অস্ট্রেলিয়া পোস্ট করতে সক্ষম হয়। এখন যদি আমরা স্পেশালিস্ট বোলারদের অপশনের দিকে তাকাই, আই উড লাভ টু সি বেন ডরসাস গেটিং আ চান্স, কজ উনি লেফট আর্ম ফাস্ট মিডিয়াম বোলার এবং বাংলাদেশে কিন্তু ট্রেডিশনালি লেফট আর্ম ফাস্ট বোলারদের বিরুদ্ধে কিছুটা স্ট্রাগল আমরা দেখেছি। তো সেই জায়গায় কিন্তু বেন ডরসাস খুব ভালো একজন অপশন হতে পারেন এবং তাকে আমি আসলে দেখতে চাচ্ছি ন্যাথান এলিসের বিরুদ্ধে, কজ পাকিস্তানের বিরুদ্ধে রিসেন্টলি কনক্লুডেড ওডিআই সিরিজে উনি আসলে 3টি ওডিআই খেলেছেন এবং এখানে আসলে 2টি ওডিআই, মোট 5টি ওডিআই একটানা খেলেছেন। তো আমার মনে হয় সেই ক্ষেত্রে হি ডিজার্ভস আ ব্রেক। এবং তার পরবর্তীতে স্পেশালিস্ট স্পিনার হিসেবে আমি অ্যাডাম জাম্পার পরিবর্তে ম্যাট কুনাম্যান অর টড মার্ফি দ্য অ্যানাদার লেগ স্পিনার, তাকে আসলে আমি স্কোয়াডে দেখতে চাচ্ছি। এবং ফাইনালি রাইলি মেরিডিথ, উনি আসলে দুর্দান্ত গতিতে আসলে বল করে থাকেন, আইপিএল এবং পিএসএল খেলার অভিজ্ঞতা তার রয়েছে।
সো এই ধরনের উইকেটে কোন লেন্থে বল করতে হবে সেই অভিজ্ঞতা রাইলি মেরিডিথের রয়েছে। তো আই হোপ আগামীকালকে আমরা ফুল 50 ওভার্সের একটা খেলা দেখতে পারবো, যেটা প্রথম দুটো ওডিআইয়ের আসলে কোনোটাতেই আমাদের দেখে ওঠার সুযোগ হয়নি, এবং সম্পূর্ণ কোটা অফ ওভার্স এই ম্যাচটা খেলা হবে এবং বাংলাদেশ আসলে ডিজার্ভিং ওয়েতে ম্যাচটা জয়লাভ করে আমাদেরকে আসলে একটা ক্লিন সুইপ উপহার দিবে। এই প্রতীক্ষায় আমি আহমেদ রেজান প্রতীক আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।